পরম করুণাময়ের নামেই শুরু করছি। পরম করুণাময়ের নামে শুরু করছি আজকের অনলাইনের লাইভ ক্লাস। যাদের জ্ঞান আছে তাদেরকে আমরা বলি জ্ঞানী, আবার যাদের বিশেষ জ্ঞান আছে তাদেরকে আমরা বলি বিজ্ঞানী। বিজ্ঞানকে মেনে চলায় আমাদের কাজ। আমরা বিজ্ঞানের নির্দেশ মেনে না চলার কারণেই আমাদের অনেক অসুবিধা। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, যেখান থেকেই আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই আমার অভিনন্দন। আজকে আমরা আছি এক দুর্যোগময় মুহূর্তে। অনেক দিন পর্যন্ত কোনো ছাত্রছাত্রীদের সাথে আমাদের কোনো সংযোগ হচ্ছে না, আমরা এক জায়গায় মিলিত হতে পারছি না, এই একমাত্র কোভিড-19 করোনার কারণে। আজকে এই করোনারই কারণে আমাদের কেড়ে নিয়েছে অগণিত প্রাণ, আমাদের অনেক মূল্যবান সময়। আমরা নিজেদের সকল কাজ ইচ্ছামতো করতে পারছি না। শুধু তাই নয়, করোনা যদিও আমাদের অনেক কিছু নিয়ে নিচ্ছে, আমরা হারাচ্ছে অনেক, তারপরেও আমাদের পাওয়ারও কিন্তু কমতি নেই। এই দেখো, এমন এক সময় ছিল যখন আমরা 3 বার খাওয়ার সময় শুধুমাত্র হাত ধোয়ার চেষ্টা করতাম। এখন প্রতিদিন প্রতি ঘন্টায় আমরা হাত ধোয়ার চেষ্টা করি, নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরেও দেখো, একটা কথা বলতে হয়, যেখানে আমাদের একটা সময় গেছে, গত কয়েক বছর ধরে মনে হয় আষাঢ় মাসের প্রথম থেকে আমরা বৃষ্টি দেখতে পাই না। বর্তমানে দেখো, এই বছর আষাঢ়ের শুরু থেকেই কি প্রচণ্ড বৃষ্টি। সাগরের যে নীল তিমি, সাগরের যে ডলফিন, তারা সাগরের কূলে ফিরে এসেছে। সাগরের বালুচরে চড়তে শুরু করেছে লাল কাঁকড়ার দল। রাজপথে নেমে এসেছে হরিণ, বানরের দল। ঠিক প্রকৃতি যেন প্রাকৃতিক নিয়মে চলতে শুরু করেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস ছিল জৈব যৌগ। দেখো, আমাদের প্রথম ক্লাস, আজ আমরা ক্লাস শুরু করতে চলেছি। দেখো, আজকের ক্লাসটা আমরা করতে যাচ্ছি আমাদের সে ডিজিটাল নিয়মেই, অনলাইনে। তাহলে দেখো, আজকে করোনার কারণেই আমরা কিন্তু একে অপরের কাছাকাছি এসেছি, আমরা একত্রিত হয়েছি। আমরা জুমের মাধ্যমে দূরে থেকেও আমরা একইভাবে মিটিং করে যাচ্ছি। আমরা এই যে আজকে এই করোনার কারণেই দেখো, আজকে বাড়ি থেকেও আমরা ক্লাস করতে চলেছি। তাহলে করোনার কারণে আমাদের প্রাপ্তিটাও কিন্তু একেবারে কম নয়। তারপরেও বলতে হয় যে আমাদের আপনজনদের কেড়ে নিচ্ছে করোনা। যাক, আমরা তাহলে আমাদের শুরু করছি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমাদের পড়ার কথা জৈব যৌগ। আমি প্রথমেই তোমাদের কাছে জানতে চাইব, তোমরা কে কে উপস্থিত আছো, কিভাবে আছো, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা, সেইগুলি তোমরা আমাদের একটু জানিয়ে দাও, আমি দেখি। দেখো, যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের সমস্যাটা কোথায়। দেখো, আমি রবীন্দ্রনাথ, প্রভাষক, পাকশিয়া আইডিয়াল কলেজ। আমার মোবাইল নাম্বার, ইমেইল, ফেসবুক পেজ এবং ইউটিউব সব কিছুই দেওয়া আছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। দেখো, আমরা বলছিলাম আমরা পড়ব কিন্তু আজকে জৈব যৌগ। আমরা অনেক দিন যেহেতু আমাদের সাথে সংযোগ হয়নি, আমরা গত বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে থাকাকালীন আমরা সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়িনি। তৃতীয় অধ্যায়ের কিছু অংশ আমাদের পড়তে হয়েছিল। আমরা চতুর্থ অধ্যায় পড়েছি। আমাদের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ ছিল সেকেন্ড ইয়ার, সেটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি।
তোমাদেরকে আমি দুইটি ছবি দেখাচ্ছি। ছবি দুইটি দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ছবি দুইটি কি। আসলে একটি ফুটবলের মতো দেখতে, দেখো এইটি এবং এইটি একই চিত্র, একটি ফুটবলের মতো দেখতে। তোমরা হয়তো এর নামটা অনেকে বলতেও পারো, আবার নাও পারো। দেখো আমি এইটির নাম বলে দিচ্ছি, দুইটির নাম আমাদের ফোলারিন 70। দেখো তারপরে আমি আরও কয়েকটি চিত্র দেখাবো তোমাদের। এইখানে দেখো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো একজন বিজ্ঞানী, যাকে আমরা দেখো ফ্রেডরিক ওহেলার, আসলে আমাদের কাছে পরিচিত ইনি ফ্রেডরিক ভোলার। ইংরেজি বানান আমাদের নামটা ভোলার ওহেলার দুটি আছে। দেখো আমরা এই ফ্রেডরিক ভোলার বলি, এই ফ্রেডরিক ভোলার নাম আমরা কিন্তু যারা জৈব যৌগ কিছুমাত্র দেখেছো তাদের অনেকটাই জানার কথা। ফ্রেডরিক ওহেলার FRSI ছিলেন একজন জার্মান রসায়নবিদ। অজৈব রসায়নে তার কাজের জন্য খ্যাতিমান ছিল। রাসায়নিক উপাদান বেরিলিয়ামকে বিচ্ছিন্ন করার জন্য তিনিই প্রথম ছিলেন এবং সিলিকন নাইট্রাইড ও একাধিক অজৈব যৌগ প্রস্তুত করেছিলেন। ফ্রেডরিক ভোলারের জন্ম দেখো 31শে জুলাই 1800, এক্সারহিম, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। মৃত্যু 23শে সেপ্টেম্বর 1882, গ্যাটিনজেন, জার্মানি। তিনি কোপালি পদক পেয়েছিলেন। দেখো এর পরবর্তীতে আমরা আর একজন বিজ্ঞানীকে দেখছি, যার নাম আমরা জানি বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াসের জীবনী দেখো। ব্যারন জোন্স জ্যাকব বার্জেলিয়াস ছিলেন সুইডিশ রসায়ন বিজ্ঞানী। বার্জেলিয়াসকে রবার্ট বয়েল, জন ডাল্টন এবং আন্টোইন ল্যাভেশিয়রকে এক হিসাবে বিবেচনা করা। এরা একই রকমই ছিলেন। দেখো 1808 সালে বার্জেলিয়াস রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের সদস্য হন এবং 1818 সাল থেকে এর প্রধান কার্যনির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞানী বার্জেলিয়াস 20শে আগস্ট 1779 সালে সুইডেনের ভবের সুন্দা জন্মগ্রহণ করেন। তিনি 1848 সালের 7 আগস্ট সুইডেনের স্টকহোম মৃত্যুবরণ করেন। তিনি বিখ্যাত ছিলেন পারমাণবিক ওজন, রাসায়নিক স্বরলিপি, অনুঘটক, সিলিকন, সেলেনিয়াম, থোরিয়াম, শ্রীয়ামপতি এলিজাবেথ পপসিয়াস আবিষ্কার করেন। দেখো তাহলে এই চিত্রগুলি দেখে আমরা কিন্তু বুঝতেই পারছি যে আমরা কি আলোচনা করতে চাইছি। আমাদের আজকের বিষয় হচ্ছে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। দেখো তাহলে অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা বলছি, আমাদের কিন্তু প্রথমে কি আসার কথা, যে জৈব রসায়ন কি, তাই না? তাহলে জৈব রসায়ন যখন দেখতে হবে, তার সাথে নিশ্চয়ই আমাদের মেনলি যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে আমাদের জৈব যৌগ। হ্যাঁ, আমি ফারহান রাব্বিকে দেখছি, নাবিলকে পাচ্ছি, সোহাগ রহমান, সুমন মাহমুদ শিথিল, মাহফুজ, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি। তোমাদের সকলকেই ধন্যবাদ আমার ক্লাসে আমার সাথে থাকার জন্য। আমার সবগুলো ক্লাসেই তোমরা অ্যাটেন্ড করবে, আমি এটাই আশা রেখে আমি আমার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো আমরা এই পার্টটা শেষ করলে আমরা কি কি জানতে পারবো। জৈব রসায়ন কাকে বলে, জৈব যৌগ কি, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। আমাদের আজকের যে সময় আছে সেই সময়তে আমরা এই পর্যন্তই করব। পরবর্তী অর্থাৎ আগামীকালকে ক্লাস আছে ঠিক সকাল 9টায়। দেখো এখানে আমাদের আছে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, জৈব যৌগের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবো
এছাড়া দেখো আমাদের উদাহরণসহ সংজ্ঞা থাকবে কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, মুক্তমূলক, সুষম বিভাজন, বিষম বিভাজন, কার্বনায়ন, কার্বনিয়াম আয়ন, ইলেকট্রোফিলিক বিকারক, নিউক্লিওফিলিক বিকারক, এবং দেখো সমানুতা ও সমানুতার শ্রেণীবিভাগ। আমি আমিনুর রহমান নয়নকে দেখতে পাচ্ছি। দেখো এখন আমাদের এইটুকুই কিন্তু জৈব যৌগ আমাদের শেষ নয়, এরপরে আরও অনেক থাকবে। আমি প্রথম দিন আমাদের এইগুলো নিয়ে সাধারণত শুরু করতে চেয়েছি, যদিও আমরা বিষয়বস্তু আমাদের 1, 2, 3 এই 3টি নিয়েই আমরা আজকের পড়াটা শেষ করব। দেখো আমরা প্রথমে বলতে যাচ্ছি জৈব রসায়ন সম্পর্কে কেমন ধারণা আছে। দেখো আমি ল্যাবেশীয় সম্পর্কে বলি, বিজ্ঞানী ল্যাবেশীয় ও পরবর্তী আরও অনেক রসায়নবিদ নিশ্চিতভাবে প্রমাণ করেন যে সব জৈব যৌগের মূল হিসাবে আছে কিন্তু আমাদের কার্বন। বর্তমান এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এ ধরনের অনেক মৌল থাকলেই কার্বনকেই কিন্তু আমরা জৈব যৌগের প্রধান একটি উপাদান হিসাবেই বেছে নিই, এবং কার্বন আমাদের জৈব যৌগের মেন ভূমিকা হিসাবে কাজ করে। এই জন্য যদি আমরা বলি দেখো কার্বন ঘটিত জৈব যৌগই, কার্বন ঘটিত যৌগকেই আমরা বলবো জৈব যৌগ। তাহলে কার্বন ঘটিত যৌগের রসায়নকেই আমরা বলতে পারি জৈব রসায়ন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জৈব রসায়ন নামের পরিবর্তে কার্বন ঘটিত যৌগের রসায়ন নামটা দিলে কেমন হতো? আসলে নামটি রসায়নের এই শাখায় বেশি অর্থবহ, তবে পরবর্তী অংশের যে যৌগসমূহ কার্বন ঘটিত হলেও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে আমাদেরকে তাকে কার্বন ঘটিত যৌগের রসায়ন কিন্তু বলা যায়। এই জন্য আরও দেখো অনেক কার্বন আছে, কার্বন থাকা সত্ত্বেও সেই যৌগগুলোকে আমরা কিন্তু জৈব যৌগ বলতে পারি না। তাহলে যদি আমি জৈব যৌগ তাদের কার্বন থাকা সত্ত্বেও বলতে পারি না, তাহলে সেই যৌগগুলোকে যখন জৈব যৌগ বলছি না, তাহলে কার্বন ঘটিত যৌগের রসায়ন আমরা এটার নাম দিতে পারি না। দেখো তাহলে আমাদের এখানে কার্বন যে মৌল আছে তার কয়েকটা যৌগ আছে যে যৌগগুলি সম্পূর্ণ আমাদের অজৈব রসায়নের অন্তর্ভুক্ত। যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইসালফাইড। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, যদি কারোর সমস্যা হয় একটু লিখতে ভালো হয়। আবার যে সাউন্ড এবং ছবিটা ক্লিয়ার আছে কিনা নাবিল একটু বলো তো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও। শাওন মাহমুদ শিথিল, আমি একটু জানতে চাচ্ছি। দেখো তারপরে আছে আমাদের কার্বনেট সমূহ, যেমন সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এখানে দেখো এই যৌগটি কিন্তু আমাদের ছিল আমাদের অজৈব যৌগ, আমাদের কার্বন আছে। তাহলে কার্বন ঘটিত যৌগের যে আমাদের সব জৈব যৌগ হবে তা কিন্তু আমরা বলতে পারছি না। দেখো এখানে বাইকার্বনেট সমূহ আছে, বাইকার্বনেট, HCO3। এই যে বাইকার্বনেট যদি আমাদের থাকে তাহলে দেখো, হ্যাঁ মোহন আমি দেখতে পেয়েছি, নুরুজ্জামানকেও পেয়েছিলাম। দেখো এখানে বাইকার্বনেট, সায়ানাইড সমূহ, যে পটাশিয়াম সায়ানাইড কার্বন আছে। তারপরে দেখো সায়ানেট সমূহ, এখানে থায়োসায়ানেট, সোডিয়াম থায়োসায়ানেট, তাহলে দেখো এখানে কার্বন আছে, এটি কিন্তু আমার অজৈব যৌগ। তারপর দেখো পটাশিয়াম সায়ানেট, তাহলে এখানেও কিন্তু আমার কার্বন ছিল। তাহলে এখানে যেহেতু আমার কার্বন আছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি? জৈব যৌগ না, এটা কিন্তু আমার অজৈব যৌগ। তারপর দেখো কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, CaC2, তাহলে এখানে কার্বন আছে। তাহলে কার্বন আছে, এই যে আমি এখানে দেখো 9টি যৌগকে লিখেছি, 9টি যৌগ এখানে আছে, যার এই 9টির একটিও কিন্তু আমাদের জৈব যৌগ নয়। তাহলে আমি কিন্তু সেই কথাটাই ফিরে যেতে পারছি না যে কার্বনের যৌগ হলেই আমাদের জৈব যৌগ হতে পারে। আসলে কার্বনের যৌগ হলে অজৈব যৌগ হতে পারে। তাই এইটার নাম কিন্তু এই কারণেই আমরা যে কার্বন ঘটিত যৌগের রসায়ন বা জৈব রসায়ন এরকম বলতে, আমরা কার্বন ঘটিত জৈব রসায়ন এটাও বলতে পারি না। তাহলে দেখো এইবার দেখো জৈব রসায়নের, আমরা যে জৈব রসায়ন বলতে চাচ্ছি, জৈব রসায়ন নিয়ে আমরা আলোচনা করছি, সে জৈব রসায়নের জন্য দেখো ক্রম বিকাশটা কিভাবে হলো। দেখো বিগত 150 বছর ধরে জৈব রসায়নের ক্রম বিকাশ ঘটেছে।
আমি আবার বলি, বিগত 150 বছর ধরে জৈব রসায়নের ক্রমবিকাশ ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, আমি আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো আমি এইভাবেই ক্লাস নিব, অর্থাৎ আগামীকালকে আছে, শনিবারে আছে, রবিবার সোমবার আছে, এবং এই কয়দিনই ক্লাস কিন্তু আমার সকাল 9টাতেই তোমরা উপস্থিত থাকবে। আরও একটা কথা হলো, আমি যেগুলো দিচ্ছি এইগুলো তোমরা কিন্তু ভালো করে জেনে নিবে, কারণ একটা জিনিস আমি তোমাদের আগেও ক্লাসে বলেছি যে আমাদের অনেকগুলো রাইটারের বই আছে, অর্থাৎ সবগুলো বর্ণনা সব কিছু কিন্তু সব বইতে থাকে না। আমি যেগুলি আলোচনা করছি এগুলো কিন্তু তোমাদের ফিক্স তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ এখান থেকেও আমাদের কিন্তু অবজেক্টিভ হতে পারে, সেইভাবে এর প্রতিটা শব্দই কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে দেখো, বিগত 150 বছর ধরে জৈব রসায়নের ক্রমবিকাশ ঘটেছে। অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি ফ্রাঙ্ক ল্যান্ড ডুমা এবং বিজ্ঞানী কেকুলে, আমরা তাকে কেকুল বলি, কেকুলে প্রমুখ বিজ্ঞানী জৈব অণুর গঠনাকৃতি এবং বন্ধন প্রকৃতির সুস্পষ্ট ধারণা দেন। আমি কাকে দেখলাম? ফ্রাঙ্কল্যান্ড ডুমা, কেকুলে এবং আরও অনেক বিজ্ঞানী। আমরা আগেই কিন্তু ছবি দেখে এসেছি। আমাদের কি ছিল? একজন ছিল বার্জেলিয়াস, আর একজন ছিল ওই যে ভোলার। তাহলে এখন দেখো, এছাড়া কেকুলে এবং কাউপার সর্বপ্রথম কার্বনের চতুর্যোজ্যতা ও কার্বনের সশৃঙ্খল আয়ন বা ক্যাটিনেশন সম্পর্কে ধারণা দেন। ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন যারা একটা প্রতিশব্দ আমার সশৃঙ্খল আয়ন। এখন দেখো, এই ক্যাটিনেশন সম্পর্কে আমি আসলে এখন বললেও হয় না, আমাদের পরবর্তীতে আছে। ক্যাটিনেশন মনে করো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যৌগ বৃহৎ যৌগ তৈরি করতে পারে, আবার সেই বৃহৎ যৌগকে ভেঙে ভেঙে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করতে। ক্যাটিনেশন একটা কথা তোমরা জেনে নাও, কেটে কেটে ছোট করা, এরকম একটা ধারণা নিতে পারো। তাহলে যাক, দেখো কেকুলে এবং কাউপার সর্বপ্রথম কার্বনের চতুর্যোজ্যতা ও কার্বনের ক্যাটিনেশন সম্পর্কে ধারণা দেন। 1858 খ্রিস্টাব্দে ক্যান্ডিজারো, ওই অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োগে জৈব রসায়নের, দেখো জৈব যৌগে কার্বনের চতুস্থলকীয় প্রকৃতির তত্ত্ব ঘোষণা করেন এবং জৈব যৌগের ক্ষেত্রে সমানুতার সঠিক ব্যাখ্যা দেন। আমাদের আরও একটি প্রশ্ন কিন্তু চলে আসে যে সমানুতা কি। আমরা দশম শ্রেণীতে, নবম শ্রেণীতে কিন্তু একটি দেখেছি সমানুতা, যাদের আণবিক সংকেত ছিল একই। আমাদের ওইখানে দেখো, আমাদের সপ্তম অধ্যায়তে ছিল যে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়ার ক্ষেত্রে ওইখানে কিন্তু আমাদের একটি ছিল যে তাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আর গাঠনিক সংকেত ভিন্ন, তাদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের একটা পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু অণুর সংখ্যা সমান থাকে তাদেরকে আমরা সমাণু বলি, আর বৈশিষ্ট্যটাকে বলেছিলাম আমরা সমানুতা। আশা করি অল্প একটু ব্যাখ্যা দিয়ে গেলাম, পরবর্তীতে আমরা যখন সমানুতা ধরবো তখনই আমাদের পরিপূর্ণ ব্যাখ্যাটা আমরা পেয়ে যাব। আমি ওর দিকে চাচ্ছিলাম, ওর দিকে দেখতে পাচ্ছি না। দেখো, তারপর পরমাণুর গঠন ও যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব প্রকাশিত হওয়ার পর জৈব যৌগের প্রকৃতি ও গঠন আকৃতি বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়। দেখো, তখন আমাদের জৈব যৌগ কেমন ছিল? অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুতি। তাহলে এবার কিন্তু আমাদের কথা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুতি। আসলে জৈব যৌগটা কি, তার এখনো কিন্তু আমরা আসল জায়গায় যেতে পারিনি। আমরা জৈব যৌগ কি সে বা জৈব রসায়ন কোথা থেকে কিভাবে আসছে আমরা সেইটি জানার জন্যই এই ইতিহাস মনে করো আমরা দেখে যাচ্ছি। যে 1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ভোলার, যাকে আমরা ওহেলার বলছিলাম, দেখো 1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট তার জলীয় দ্রবণ বাষ্পীভবন প্রক্রিয়ায় শুষ্ক করে ইউরিয়া নামক একটি জৈব যৌগ তৈরি করে। আমি বললাম কি, দেখো অ্যামোনিয়াম সায়ানেট আমরা দেখতে পাচ্ছি এখানে। অ্যামোনিয়াম সায়ানেট আমার দেখো এক একটা জায়গায় কালার করা, হয়তো অনেকেই ভাববে যে সারমোনায় ডিজাইন করেছে। আসলে আমার এটা কিন্তু ডিজাইন করা নয়, কারণ এখানে দেখো আমার এই যে কালার করা, অর্থাৎ আমরা কোনো দেখো বইটা পড়ার সময় যখন আন্ডারলাইন করি, বিভিন্ন কালার দিয়ে দাগ দিই, পরবর্তীতে ওইটা জানা যাবে আমাদের এটা কালার করার কারণ কিন্তু সেইটা। যেমন দেখো, আমাদের যে ফ্রেডরিক ভোলার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জার্মান রসায়নবিদ। কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন? তারপরে দেখো, ইনি এই যে অজৈব থেকে জৈব যৌগ তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1828 খ্রিস্টাব্দে। তার জন্ম ছিল কত? 1800 সালে। দেখো আমরা দেখেছি, এর আগে লিখেছিলাম। এরকম যে একটা বিজ্ঞানীর, আমি এখন পুরো আমাদের সম্পূর্ণটা জানতে পারলেই ভালো, কিন্তু আমাদের ছেলে মেয়ে সাধারণত এরকম যে যত কম হয় ততই ভালো।
আসলে দেখো, আমাদের যদি জানার দরকার হয়, আমরা যদি আন্তর্জাতিক ভাবে তাল মিলাতে চাই, অনেক কিছু জানতে চাই, অনেক কিছু অনেক জায়গায় ভালো জায়গায় পড়তে চাই, তাহলে কিন্তু আমাদের সবকিছু এইভাবেই জানতে হবে। বইতে যা আছে তার চাইতে বেশি জানার চেষ্টা করতে হবে, আর আমরা চিন্তা করি বইতে যা আছে তার চাইতে কম জানা। যেমন দেখো, আমি যদি আজকে বলতাম যে শুধু জৈব যৌগ কি জৈব রসায়ন কি, তাহলেই মনে হয় সবাই খুশি হতো। আসলে সেটা কিন্তু না। আমি যেগুলি দিয়েছি এইগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো, 1828 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক বোলার সে কি করলো, আমার অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুত করলো। অজৈব যৌগটি ছিল কি, দেখো অ্যামোনিয়াম, যে অ্যামোনিয়াম সায়ানেট। সে অ্যামোনিয়াম সায়ানেটকে কি করলো, বাষ্পীভবন প্রক্রিয়ায় শুষ্ক করলো, ইউরিয়া পেলো। ইউরিয়া NH2CO NH2 ইউরিয়া পুনর্বিন্যাস বিক্রিয়া ছিল আমাদের 9-10-এ, দেখো 7ম অধ্যায় ছিল। এরপর দেখো 1845 খ্রিস্টাব্দে কোব, যাকে কোবে লেখা হয়েছে, কোব পরীক্ষাগারে উপাদান মৌলগুলি নিয়ে অ্যাসিটিক অ্যাসিড, যেমন দেখো কি অ্যাসিডের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তিনি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন। তাহলে দেখো 1865 খ্রিস্টাব্দে বার্থেলো পরীক্ষাগারে মিথেন নামক একটি জৈব যৌগ প্রস্তুত করতে সামর্থ্য হন। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে কি, কোপ তৈরি করলো অ্যাসিটিক অ্যাসিড, আর বার্থেলো তৈরি করলো আমার মিথেন, যেগুলোকে আমরা জৈব যৌগ বলে জানি। অজৈব যৌগ থেকে কিন্তু তৈরি হলো। এখন দেখো, এইবার আসি আমাদের সেই বার্জেলিয়াস, বিজ্ঞানী বার্জেলিয়াস, যার কথাটাই আমরা জানি, সেই কিন্তু আমাদের জৈব যৌগ সম্পর্কে মনে হয় প্রথম ধারণা দিয়েছেন এরকম, যে উদ্ভিদ ও প্রাণী থেকে জৈব যৌগের উৎপত্তি। আসলে দেখো সেটা কতটা সঠিক। উদ্ভিজ্জ ও প্রাণীজ পদার্থের সংযুক্তিতে সাদৃশ্য রয়েছে, তাই ল্যাবেশীয় পদার্থকে একই শ্রেণীভুক্ত করেন। 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। তাহলে বার্জেলিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিল, দেখো সুইডিশ। কত সালে, 1808 সালে বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণীর উৎস থেকে প্রাপ্ত পদার্থকে জৈব যৌগ, মানে উদ্ভিদ আর প্রাণী থেকে যে যৌগ আমরা পাই সেইগুলোকে আমরা সাধারণত বলি জৈব যৌগ। তাহলে দেখো, আমরা মনে হয় বলতেও পারি যে প্রাণী থেকে যে যৌগের উৎপত্তি তাকে জৈব যৌগ, এরকম। তাহলে দেখো এখন, আর খনিজ উৎস থেকে যে যৌগ পাচ্ছি আমরা, খনিজ উৎস থেকে প্রাপ্ত পদার্থকে অজৈব যৌগ নামকরণ করেন। তাহলে আমি আবার বলি, বার্জেলিয়াস কি বলেছিলেন, উদ্ভিদ ও প্রাণী থেকে যে যৌগ পাওয়া যায় তাদেরকে আমরা বলি জৈব যৌগ, আর খনিজ উৎস থেকে যে সকল জৈব যৌগ পাওয়া যায় তাকে আমরা বলি অজৈব যৌগ। 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস ঘোষণা করেন, যে সকল জৈব যৌগ উদ্ভিদ ও প্রাণীর উৎস থেকে এক রহস্যময় শক্তির প্রভাবে পাওয়া যায়, সকল জৈব যৌগ, মানে উনি ঘোষণা করেন সকল জৈব যৌগ উদ্ভিদ ও প্রাণী উৎস থেকে এক রহস্যময় শক্তির প্রভাবে পাওয়া যায়, যাকে তিনি প্রাণশক্তি মতবাদ হিসাবে অভিহিত করেছেন। আমাদের আগে তোমাদের এসএসসি যে সিলেবাস ছিল তার আগের একটা সিলেবাসে আমাদের এই বার্জেলিয়াসের মতবাদটা ছিল। আমাদের বর্তমানে বার্জেলিয়াসের এই মতবাদটা তেমন বইতে দেখা যায় না, এরকম একটা ঘটনা। দেখো, তাহলে আমি আবার বলছি কিন্তু, যে সকল জৈব যৌগ উদ্ভিদ ও প্রাণী উৎস থেকে এক রহস্যময় শক্তির প্রভাবে পাওয়া যায়, যাকে তিনি প্রাণশক্তি মতবাদ হিসাবে অভিহিত করেছেন। তার মতে জৈব পদার্থ সমূহ গঠনের সরল, অধার্য, ভর কম এবং পরীক্ষাগারে সংশ্লেষণ করা যায়। দেখো, তাহলে এইবার ফ্রেডরিক কোহেলারের প্রাণশক্তি মতবাদ কি? 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক কোহেলার প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণ করেন। তাহলে দেখো, বার্জেলিয়াস যা বলে গেল তা আসলে সঠিক কি? আসলে আমরা এখনো তো প্রমাণ করিনি, এখন আমরা জানিনি যে ফ্রেডরিক কোহেলার কি বলেছিলেন। দেখো, তিনি বলেছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডকে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়। তাহলে দেখো, এটা ছিল কি, এটা কিন্তু লেড সায়ানাইড, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সায়ানাইডের রেড ক্লোরাইড তৈরি হচ্ছে। দেখো, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমার ইউরিয়া তৈরি হচ্ছে, যেটা আমার বার্জেলিয়াস বলেছিলেন। অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণ থেকে কেলাসিত করার জন্য তাপ প্রয়োগে ঘনীভূত করেন। তিনি দেখেন যে উৎপন্ন কেলাসটি অ্যামোনিয়াম সায়ানাইড নয়, এটি একটি জৈব যৌগ ইউরিয়া। উৎপন্ন যে কেলাসিত যৌগটি অ্যামোনিয়াম সায়ানেট নয়, এটি একটি কেলাসিত ইউরিয়া। তার এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় বিজ্ঞানী বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ ভুল। তাহলে কিভাবে আমি কিন্তু বোঝাতে পেরেছি কিনা জানি না, আর তোমরা বুঝলে কিনা সেটাও বোঝাতে পারলাম না। দেখো, আমি বলতে চাচ্ছি যে বার্জেলিয়াস বলেছিলেন কি, যে প্রাণী এবং উদ্ভিদ থেকে যে যৌগ পাওয়া যায় তাদেরকেই আমরা জৈব যৌগ বলছি। আর এখানে ফ্রেডরিক কোহেলার কি বলছে, যে লেড নাইট আমাদের, দেখো লেড সায়ানাইড, যে লেড সায়ানাইড, এই লেড সায়ানাইডকে তিনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছেন। সেই অ্যামোনিয়াম সায়ানাইডকে তৈরি করছেন কিন্তু ইউরিয়া।
যে ইউরিয়াকে আমরা জৈব যৌগ বলছি, তাহলে আমরা তো ল্যাবেই তৈরি করছি। তাহলে ল্যাবেই যখন তৈরি করছি, তাহলে আমরা এখানে কেন বলতে যাব যে উদ্ভিদ ও প্রাণী থেকে যে যৌগের উৎপত্তি হয় সেটা জৈব যৌগ? তাহলে দেখো আমাদের ফ্রেডরিক ওয়েলার কিন্তু ভুল প্রমাণ করলো যে উদ্ভিদ ও প্রাণী থেকে জৈব যৌগের উৎপত্তি, শুধু এই কথাটা অর্থাৎ বার্জেলিয়াসের যে মতবাদটা ছিল। এখন দেখো 1845 খ্রিস্টাব্দে এই স্কোপ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন, সংশ্লেষ করে প্রাণশক্তি মতবাদ চিরতরে ভুল প্রমাণ করেন। অর্থাৎ আমরা এখানে কিন্তু দেখছি যে ল্যাবেও আমাদের জৈব যৌগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, তাহলে প্রাণশক্তি মতবাদ কিন্তু আমাদের দেখো একেবারে ভুল প্রমাণিত হলো। সেটা কি করলো 1845 সালে বিজ্ঞানী এই স্কোপ। তাহলে দেখো এইবার আমরা বিষয়বস্তু অর্থাৎ জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ডে আমরা চলে আসলাম। যে সব জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেনের সাথে হেটারো মৌল কি? বিষম মৌল, অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন যুক্ত থাকবে, তাদেরকে জৈব যৌগ বলবো। কার্বন ও হাইড্রোজেনের সাথে, কার্বন ও হাইড্রোজেন আমার থাকতেই হবে, তার সাথে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এবং হ্যালোজেন যুক্ত থাকলে তাদেরকে আমরা জৈব যৌগ বলি। অন্যভাবে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত অর্থাৎ তৈরি যৌগ সমূহকে আমরা জৈব যৌগ বলি। হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে আমরা জৈব যৌগ বলি। দেখো আমি আবার বলি, কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগ তাকে বলি আমরা হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনের সাথে আবার অক্সিজেন যুক্ত হতে পারে, আমার নাইট্রোজেন যুক্ত হতে পারে। তাহলে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। যেমন দেখো মিথাইল অ্যামিন CH3 NH2, এখানে কার্বন, হাইড্রোজেন বাদেও নাইট্রোজেন আছে। মিথানল CH3OH, দেখো এখানে আবার কিন্তু একটি অক্সিজেন আছে, কার্বন হাইড্রোজেন ছাড়াও একটি অক্সিজেন আছে। মিথাইল হ্যালাইড, দেখো মিথাইল হ্যালাইড, এখানে কার্বন হাইড্রোজেন বাদেও কিন্তু আবার এখানে একটা হ্যালাইড আছে, হ্যালোজেন আছে। অ্যাসিটিক অ্যাসিড, এখানে দেখো কার্বন হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন আছে, এগুলি আমার জৈব যৌগ। তাহলে দেখো আমি বলতে পারছি না যে কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে আমরা হাইড্রোকার্বন বলছি, এবং হাইড্রোকার্বনের সাথে যখন এই বিষম চক্রিক মৌল, অর্থাৎ হেটারো মৌল যুক্ত থাকে, তখন যে যৌগ তৈরি হয় তাকে আমরা জৈব যৌগ বলছি। দেখো তাহলে এবার জৈব রসায়ন কি? তাহলে জৈব যৌগ যেখানে আলোচনা করা হয়, দেখো রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক, আমরা জাতক বুঝি কিনা প্রিয় শিক্ষার্থী? দেখো আমরা জাতক বুঝি কিনা, জাতক মানে জাত, আমাদের সাধারণ ভাষায় আমরা যেটাকে জাত বলি, যে কার্বনের জাত। দেখো রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক তথা জৈব যৌগের ধর্মাবলী, সংশ্লেষণ, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে জৈব রসায়ন বলে। আমি আবার বলি, রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক তথা জৈব যৌগের ধর্মাবলী, সংশ্লেষণ, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকেই জৈব রসায়ন বলে। দেখো জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা যায় না, শুধুমাত্র জৈব যৌগই বলা হয়। অর্থাৎ সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগই হাইড্রোকার্বন নয়। হাইড্রোকার্বন কিন্তু আমরা বলে আসলাম একটু আগে, হাইড্রোজেন এবং কার্বন একত্রে যৌগ গঠিত হয়, তাকে আমরা হাইড্রোকার্বন বলছি। তাহলে দেখো হাইড্রোকার্বন যদি সকল জৈব যৌগ যদি হাইড্রোকার্বন হয়, তাহলে যার সাথে অক্সিজেন আছে, যার সাথে নাইট্রোজেন আছে, তাকে তুমি জৈব যৌগ বলতে পারছো না। তাহলে দেখো তাই এই জন্য বলা হচ্ছে যে জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা যায় না, শুধুমাত্র জৈব যৌগই বলা যায়। অর্থাৎ সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগই হাইড্রোকার্বন নয়। জৈব যৌগের প্রধান কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, জৈব যৌগ প্রধান কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, এর সাথে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন মৌল উপস্থিত থাকে। আবার দেখো এমনটিও বলা যায় জৈব যৌগ বলতে কার্বনের যৌগকেই বোঝানো হয়, জৈব যৌগ বলতে কার্বনের যৌগকেই বোঝানো হয়, কিন্তু এটি ত্রুটিপূর্ণ। কারণ সব কার্বন গঠিত যৌগ জৈব যৌগ নয়। আমরা কিন্তু দেখে এসেছি যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানেট, পটাশিয়াম সায়ানেট, কার্বনেটগুলো
বাইকার্বনেটগুলো এরা ছিল অজৈব যৌগ। এরা অজৈব যৌগ, কেননা এসব যৌগ সমূহ হাইড্রোকার্বনের জাতক নয়। তাহলে দেখো, হাইড্রোকার্বন হতে হবে, তার সাথে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থেকে তাই যৌগ তৈরি হতে হবে। সেই যৌগটাকেই আমরা সাধারণত জৈব যৌগ বলছি। তাহলে আমরা সকল কার্বনের যৌগকে কিন্তু জৈব যৌগ বলতে পারছি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে আসছি। দেখো, লাস্ট যে বিষয়বস্তু আমাদের, অর্থাৎ তৃতীয় বিষয়বস্তু ছিল আমাদের জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য। আমরা জৈব যৌগ অজৈব যৌগ সম্পর্কে অনেকটাই কিন্তু আলোচনা করে এসেছি। তোমরা বাদ বাকিটা পরে আবার একটু দেখে নিবে, দেখে নিলেই বুঝতে পারবে আসলে আমি কি আলোচনা করলাম। তোমাদের অনেকের কাছেই কিন্তু মনে হচ্ছে অনেক বেশি বলে ফেলছি। আসলে আমি জৈব যৌগ পড়বো, জৈব রসায়ন পড়বো, তো এত পড়তে যাব কেন? আসলে এইটা না, তোমাদের জানতে হবে যেটা তার সম্পূর্ণটাই জানো। তোমরা 5টা জানো, 5টা সম্পূর্ণ জানো, কিন্তু 5টা জানলে 5টার সম্পূর্ণ জানলে না, একটারও সম্পূর্ণ জানলে না, এইরকম জানার তোমাদের প্রয়োজন নেই। তোমরা যে 5টা জানবে সেই 5টার সম্পূর্ণটা শুনবে, সম্পূর্ণটা বুঝবে, সেইভাবেই থাকার চেষ্টা করো। তাহলে দেখো, আমরা মনে হয় আমাদের ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তাহলে দেখো, আমাদের প্রথম জৈব যৌগ দেওয়া আছে, অজৈব যৌগ দেওয়া আছে। আমরা জানি আমাদের জৈব যৌগটা কি দিয়ে তৈরি ছিল, হিসাব করে দেখো। জৈব যৌগ মানে কিন্তু কার্বনের যৌগ। শুধু কার্বনের যৌগ আমরা বলছি না, কার্বনের সাথে হাইড্রোজেন ছিল প্রধান হিসাবে, তার সাথে কিন্তু অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, সালফার ছিল, ফসফরাস ছিল। কিন্তু এমন অনেক যৌগ আছে যেখানে কিন্তু কার্বন নেই, যাকে আমরা অজৈব যৌগ বলি। 2-1টা কার্বন আছে অজৈব যৌগ, বাদ বাকি কার্বন বিহীন যে যৌগ আছে তাদেরকে বলি আমরা অজৈব যৌগ। তাহলে কার্বন যুক্ত যৌগ আমরা জৈব যৌগ বলছি, কার্বন বিহীন যৌগ আমরা অজৈব যৌগ বলছি, 2-1টা বাদে। দেখো, কার্বনের যৌগ যেখানে কার্বন মানে আমার 4টি বিজোড় ইলেকট্রন অবস্থান করানো যায়, তার চতুর্যোজ্যতা আছে, তার মানে সে কিন্তু একটি অধাতু বলতে পারি আমরা। সে কিন্তু শেয়ার করতে পারে, সে কিন্তু আয়নিক বন্ধন গঠন করতে পারে না। তার মানে কার্বনের যৌগ, অর্থাৎ আমরা বলি জৈব যৌগ মানে সমযোজী বন্ধন বিদ্যমান। জৈব যৌগে কখনো আমার আয়নিক বন্ধন বিদ্যমান হয় না, তাহলে সমযোজী বন্ধন বিদ্যমান জৈব যৌগে। দেখো, এখানে আমার NH3 অ্যামোনিয়া কিন্তু ছিল আমার অজৈব যৌগ। H2O সেটি কিন্তু আমার অজৈব যৌগ। এই দুটিতে কিন্তু আমার সমযোজী বন্ধন বিদ্যমান। আবার দেখো, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু আমার অজৈব যৌগ। এখানে কিন্তু আমার আয়নিক বন্ধন বিদ্যমান। তাহলে মনে হয় আমরা বলতেই পারি অজৈব যৌগ মানে আমার সমযোজী এবং আয়নিক বন্ধন দুটি বিদ্যমান থাকে। আরো দেখো, জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন প্রকৃতির, কেননা জৈব যৌগ আমার সমযোজী বন্ধনে তৈরি। আমরা সবসময় পড়ে আসছি সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন প্রকৃতির হয়। আর এখানে দেখো, আমার দানকৃত ইলেকট্রন গ্রহণকৃত ইলেকট্রনের মাধ্যমে আমার কিন্তু আয়নিক বন্ধন গঠিত হয়, আয়নিক যৌগ গঠিত হয়। তাহলে সেখানে দেখো, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ প্রকৃতির। তাহলে আমার অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ প্রকৃতির, কিছু কিছু নিম্ন প্রকৃতির হয়ে যায়। এখন দেখো, আয়নিক যৌগ আমার জৈব যৌগ আমার 2টা মেরু সৃষ্টি করতে পারে না, যেমন একটা ধনাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু সৃষ্টি করতে পারে না। তার মানে পোলার যৌগ তৈরি করতে পারে না। যখন পোলার যৌগ তৈরি করতে পারে না, তাহলে সে কিন্তু আমার তড়িৎ পরিবহন করে না। আমার দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইডের একদিকে ধনাত্মক চার্জ, একদিকে ঋণাত্মক চার্জ দেখতে পাই। পানিতে একপাশে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ দেখতে পাই, কারণ আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা কি ছিল? শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া, তাহলে যেদিকে টেনে নিচ্ছে সেখানে নেগেটিভ চার্জ হচ্ছে, এটা আংশিক। আবার যেদিকে তোমার যেদিক থেকে টেনে নিচ্ছে সেখানে আমার আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তাহলে দ্বিমেরু সৃষ্টি হচ্ছে। যেহেতু দ্বিমেরু সৃষ্টি হচ্ছে, তাহলে আমি বলতেই পারি এখানে তড়িতের পরিবহন ঘটে। কারণ আমরা জানি কি, তড়িতের প্রবাহ মানে কিন্তু আবার ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কিন্তু আমাদের তড়িৎ চলাচল করে। যাকে এবার দেখো, জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবণীয়, আর অজৈব যৌগ পানিতে দ্রবণীয়। ওই যে বললাম, পানিতে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, সোডিয়াম ক্লোরাইডে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড আমার পানিতে দ্রবীভূত হতে পারে। দেখো, এখানে ঠিক জৈব যৌগ আমার একই কাজ। আমরা একটা জিনিস জানি আমাদের ফার্স্ট পার্ট থেকে, লাইক ডিজলভ লাইক, সবাই জানো মনে হয় যে লাইক ডিজলভ লাইক, আমি আর ব্যাখ্যা করছি না এটা। দেখো, তারপরে দেখো, জৈব যৌগে আমার ক্যাটেনেশন আর সমানতা ধর্ম বিদ্যমান আছে। ক্যাটেনেশন আমি বললাম, কার্বনের যৌগ ক্যাটেনেশন ধর্ম দেখায়,
সমানতা ধর্ম দেখায়, আমাদের সিলিকন কিছুটা দেখায়, সেটা খুব কম। দেখো তাহলে জৈব যৌগে কিন্তু আমার ক্যাটেনেশন ধর্ম, সমানতা ধর্ম বিদ্যমান। অজৈব যৌগে কিন্তু আমার ক্যাটেনেশন ধর্ম বিদ্যমান নয়। তারপরে আরো একটা কথা দেখো, পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের উপরে। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কত? দেখো 80 লক্ষের উপরে, 80 লক্ষ। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা দেখো 1 লক্ষের নিচে। আসলে আগে এমন একটা সিস্টেম ছিল, অজৈব যৌগের নামকরণ করার জন্য কোনো নিয়মই ছিল না। এখন দেখো আমাদের বইতে আমরা ফার্স্ট পার্টের 3য় অধ্যায়তে দেখো আমরা যখন পড়েছিলাম অজৈব যৌগের নামকরণ করেছিলাম। অ্যাসিডের নামকরণ করতে হয় কিভাবে, আমাদের লবণের নামকরণ করতে হয় কিভাবে, আমরা সেইগুলি দেখো করেছি, আমি বলেছিলাম। তাহলে সেখান থেকে দেখো, কারণ আসলে আমাদের দেখো অজৈব যৌগের নামকরণ আমাদের কেন করতে হচ্ছে না, এখন আমরা কিছুটা করি। জৈব যৌগের নামকরণ আমরা সবসময় করে আসি, কারণ দেখো 80 লক্ষ, যার নাম মনে রাখা কি সম্ভব? সিস্টেম অনুযায়ী আমি নামটা বলতে পারবো। তা দেখো জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের উপরে, এটি 1 লক্ষের নিচে। আমাদের প্রশ্ন কিন্তু স্বাভাবিকই আসে যে জৈব যৌগ এত কেন। হ্যাঁ, আমি এখন ঐশীকে দেখতে পাচ্ছি। লাইক ডিজলভ, লাইট না। দেখো এখানে আমি জৈব যৌগের সংখ্যা বলছি 80 লক্ষের উপরে, এর পরিমাণ এতটা কেন আমি ব্যাখ্যা করব, যদিও আমাদের আগামীকালকের ক্লাসে। দেখো তারপরেও একটু বলি, এখানে দেখো ক্যাটেনেশন ধর্ম, সমানতা ধর্ম এটি বিদ্যমান জৈব যৌগে। সাধারণত এইটাই বলি, সমানতা ছিল কিন্তু যাদের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে তুমি যার আণবিক সংকেত একটা আণবিক সংকেত ছিল, সেখান থেকে 10টা যৌগ তৈরি করতে পারছো, 7টা যৌগ তৈরি করতে পারছো, 2টা যৌগ তৈরি করতে পারছো। এরাই ছিল জৈব যৌগ। তাহলে কেন 80 লক্ষ হবে না? আর যেটা H2SO4 দিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড লিখি, NaCl সোডিয়াম ক্লোরাইড লিখি, এরা ছিল আমাদের অজৈব যৌগ। NaCl দিয়ে কিন্তু তুমি অন্য কোনো যৌগ প্রকাশ করতে পারো না। H2SO4 দিয়ে কিন্তু তুমি অন্য কোনো যৌগ তৈরি করতে পারো না, প্রকাশ করতে পারো না। তাহলে এই জন্যই কিন্তু আমাদের অজৈব যৌগের সংখ্যা কম। প্রিয় শিক্ষার্থী দেখো, তারপরে একটা কথা লেখা আছে, সমগোত্রীয় শ্রেণী দেখা যায়। সমগোত্রীয় মানে একই ধরনের গোত্র আমরা জৈব যৌগে দেখি, এই ধরনের আমরা দেখি না আমাদের অজৈব যৌগে। অর্থাৎ যাদের একই প্রকার কার্যকারীমূলক বিদ্যমান, তাদেরকে আমরা বলছিলাম সমগোত্রীয় শ্রেণী। তো এই ধরনের দেখো সালফুরিক অ্যাসিডের সমগোত্র কি হতে পারে? 1 লিটার, 5 লিটার, 10 লিটার এরকম। কিন্তু আমরা মিথেন থেকে দেখো ইথেন থেকে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এরকম লিখতে পারি। তাদেরকে আমরা সাধারণত, তাদের কার্যকারীমূলক এক ছিল, তাই আমরা তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আজকে তোমাদের আর কি বলবো, খুব বেশি বলারও নেই, তারপরেও আমি বলবো, দেখো চারিদিকে খুব সমস্যা যাচ্ছে। আমি আজকে একটা দুঃসংবাদ তোমাদেরই দিচ্ছি। আমাদের মহিলা কলেজের একজন স্যার, জীববিজ্ঞানের, কার্তিক চন্দ্র মণ্ডল, আমাদের শ্রদ্ধেয় দাদা। আসলে আমি নিজেও সকালে 6টা কয় মিনিটে দেখলাম উনি হাঁটতে যাচ্ছেন একটু সবুজ গেঞ্জি গায়ে দিয়ে। একটু পরেই শুনতে পেলাম 7টার দিকে উনি নাকি মারা গেছেন। দেখো কতটা কষ্টের। আসলে আমি ক্লাস নেওয়ার মানসিকতায় ছিলামও না, আমি যেতে চেয়েও যেতে পারছি না, কারণ আসলে আমাদের আজকে রুটিনে প্রথম ক্লাস ছিল, যার জন্য আমি ক্লাসটা অফ করতে পারলাম না। আমি যেতে পারিনি, দেখবো যে যদি আসলে এখনো যাওয়া যায়। এজন্য মনটা আসলে খুব খারাপ হয়ে গেল। তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা বাইরে বেরিও না। হয়তো অনেকেই কিন্তু এখনো বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছ, এটা করো না। আসলে আমাদের একটা বছর চলে যাক, অসুবিধা নেই, পড়ালেখা পরবর্তী বছরে আমরা পড়তে পারবো। সমগ্র বিশ্ব যেখানে এক জায়গায় আছে, সেখানে আমরা আসলে কেন এইভাবে থাকবো? তোমাদের কাছে আমার বারবার অনুরোধ, তোমরা বাইরে যেও না, ঘরের ভিতরে থাকো। ঘরের ভিতরে থেকে যতটুকু করতে পারো সেটাই করো। তোমরা অনেকেই কিন্তু এরকম আছে, বাইরে ছুটে বেড়াচ্ছে যে স্যার ক্লাস বন্ধ, কলেজ বন্ধ, আমরা বাইরে যাই, বিভিন্ন জায়গায় ছুটে যাই। দেখো অনলাইনে বহু স্যারের বহু ক্লাস হচ্ছে, সেখানে তোমরা ঢুকে পড়ো, ক্লাস করতে পারবে, অনেকটাই জানতে পারবে। তোমাদের অভাব হবে না, সময় যাবে। তোমরা যদি সময়কে ব্যস্ত রাখো, তোমরা যদি নিজেকে ব্যস্ত রাখো, তাহলে অবশ্যই দেখো তোমরা থাকতে পারবে। তোমরা ভালো থাকো, ঘরে থাকো, সুন্দর থাকো। তোমাদের নিজেদের জন্য আসে দোয়া করো, আমার জন্য দোয়া করো, সকলের জন্য দোয়া করো। আমরা ভালো থাকি, ভালো থাকবো, বাড়ির সকলেই ভালো থাকবো, এই কামনা রেখেই
আগামী দিন আবার ঠিক সকাল 9টায় একসাথে হতে পারবো এই কামনায় আজকের মতো বিদায়।